বিভিন্ন জায়গায় আমাকে টাকার অফার করা হয়েছে, আশেপাশের মানুষজনকে ভোটের আগে থ্রেট দেওয়া হয়েছে, কেস দেওয়ার থ্রেট দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এতদিন মানুষ ভয় পেয়েছিল এখানকার। সরকার পরিবর্তনের ফলে সবার মনে একটা ভরসা এসছে যে এবার হয়তো আমরা সেই সুরাহাটা পাবো। আমি কোনোদিন নিজের মেরুদণ্ড বিক্রি করিনি, টাকার কাছে না, কিচ্ছুর কাছে না, সৎপথে প্রত্যেকটা জিনিস বলেছি। আগের সরকার থাকাকালীন বিভিন্ন সময় প্রোটেস্ট করেছি, তার জন্য থ্রেট খেয়েছি। আমি কোনোদিন সোশ্যাল মিডিয়ায় সেটা বলিনি, আমার ব্যক্তিগত জীবন আমি বলতে চাই না বলি। আমি যখন আটকাতে যাই, অফিসার আমাকে বলে আমি নাকি ওখানে মস্তানি করছি। আমাকে সবাই জানে, এখানে এলাকার মানুষজন জানে যে আমি কীরকম। তো আমি নিজের পরিচয়ও কিছু দিইনি, তখন অফিসার ওখানে ধাক্কাধাক্কি অফিসাররা করে, সেখানে আমার হাতে লাগে, আমার ঘড়ি ছিঁড়ে যায়। এই অফিসাররা ছিল, এনারা দেখে এসছে আমি কমপ্লেনার, আমি মেন কমপ্লেনার, আমার সাথে কেউ কথা বলে নিয়েছে, টাকা নিয়ে চলে গেছে এখান থেকে। তখন ওনারা আমার এগেনস্টে অ্যালিগেশন দেয় আমি খুব খারাপ ছেলে, সেটাতেও সমস্যা ছিল না আমার। কিন্তু যখন ওনারা বলে যে আমার বাড়িতে মধুচক্র চলে, আমার বাড়িতে কোনো মহিলা নেই, আমার মা নেই, আমি আর আমার বাবা থাকি, সেক্ষেত্রে এই জিনিসটা শোনার পর আমি কোনো রকমভাবে ওই জিনিসটার হ্যান্ডেল করতে পারিনি। তখন আমি লাইভ করেছি। আদারওয়াইজ আমি নিজের ব্যক্তিগত জীবনে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম সাহায্য করার জন্য লাইভে এসেছি, মানুষের জন্য লাইভে এসেছি, কিন্তু নিজের ব্যক্তিগত কারণে কখনো এসে এরকম করিনি। কালকে ওই জিনিসগুলো হওয়ার পর আর পুলিশের আমাদের প্রতি যেন আমরা আসামি, এই বিহেভিয়ারটা দেখার পর তারপর আমার ওই লাইভটা করা হয়েছে। উনি এতদিন তো তৃণমূলের সাহায্যেই সব কিছু করেছে। ওনার 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর দিন দুপুর 1টা অবধি ওনার কারখানার সামনে তৃণমূলের পতাকা ছিল। তারপরে 4 তারিখ দুপুর 1টার পরে উনি একটা মাথায় গামছা নিয়ে তৃণমূলের পতাকাগুলো খোলেন, আর তার দুদিন পরে আমি যখন বাড়িতে আসি দেখি ওনার ওখানে নতুন আমাদের সরকারের পতাকা রয়েছে। মানে তার আগে পর্যন্ত উনি তৃণমূলই ছিলেন। দাদা যখন তালা খোলে সেই মুহূর্তে পাড়ার মহিলাদের দিকে তাকিয়ে উনি এমন নোংরা অঙ্গভঙ্গি করে, সেটা মানে কারোর প্রতি, অর্থাৎ অচেনা মহিলার প্রতিও করা উচিত না। কারখানার মালিক, প্রত্যেকটা মহিলা এখানে রয়েছে, তারা জানে। এবার এই যে দুঃসাহসটা পাড়ার মহিলাদের, এই তার ওই অ্যারোগেন্সটা আসার কারণ হচ্ছে যে আমার টাকা আছে, আমার কেউ কিছু করতে পারলো, কেউ কিছু করতে পারলো না, আমার কারখানা তো খুলছে। এরকম লোকালিটির ভেতরে এরকম প্লাস্টিকের, আমরা সবাই জানি প্লাস্টিকের স্মেল যদি আমরা ইনহেল করতে থাকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। আমাদের এখানে বয়স্ক লোকজন রয়েছে, ইভেন যে দাদা 2019-এ কমপ্লেন করেছিল তার মা কিছুদিন আগে শ্বাসকষ্টের জন্য হাসপাতালে ভর্তি ছিল। এই রেসপন্সিবিলিটি এগুলো কারখানার লোক, পুলিশ কেউ তো নেবে না। আমরা যারা প্রত্যেকটা মানুষ তো অফিসিয়ালি সবাই ব্যস্ত কাজকর্ম নিয়ে, ওই সিচুয়েশনটার কারণে আমরা বলি এইবার আমাদের আওয়াজ তোলাটা দরকার। ইউটিউবার রাহুল দে গতকাল তার একটি ভিডিও প্রকাশ্যে আসে এবং সেখানে দেখা যায় সে বারে বারে বলতে থাকে হেল্প, এবং তার বাড়ির সামনে ইল্লিগালভাবে কারখানা চালানো হচ্ছে। শুধু তাই নয়, স্থানীয়রা বারে বারে অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগ জানানো হয়েছিল 2019-এ, যখন রাজ্যে সরকার পরিবর্তন হয়নি। সেই সময় তৃণমূলের কিছু স্থানীয় শাসক দলের যারা নেতৃত্ব ছিলেন তাদের মদতেই পুরোপুরিভাবে এই ইল্লিগালভাবে লোকালিটির মধ্যেই প্লাস্টিকের কারখানা তৈরি হয়। প্রথমে সেটি ব্যাগের কারখানা ছিল, পরবর্তীতে সেটি প্লাস্টিকের কারখানা, বিভিন্ন সামগ্রী হতে থাকে, তবে সেটি ইল্লিগালভাবে। কোনো রকম কোনো পলিউশন থেকে শুরু করে যে সকল নথিগুলি লাগে, কোনো রকম নথি নেই তাদের কাছে, এমনটা অভিযোগ করছেন স্থানীয়রা। তারই প্রতিবাদ করাতেই একেবারে বিক্ষোভ মুখর এলাকা হয়ে যায়। পুলিশ আসে, থ্রেট দেওয়া হয়, বিভিন্ন রকম অভিযোগ করতে থাকেন স্থানীয়রা। এবং কি ঘটেছিল আরও বিস্তারিত জানার জন্য আমি কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন ইউটিউবার রাহুল দে। রাহুল, গতকাল কি হলো? হঠাৎ করে ফেসবুক লাইভের মধ্যে কাঁদতে দেখা গেল তোমাকে, কি হলো? গতকাল যেটা হয়েছে সেটা বলার জন্য আমার একটু আগে যেতে হবে। 2019-এ যখন এই কারখানাটা প্রথম তৈরি হয় তখন আমি ছোট ছিলাম, বাট আমার আশেপাশের মানুষজন কমপ্লেন করে। তখন যে সরকার ছিল তারা এক প্রকার তাদেরকে থ্রেট দিয়ে এই কারখানাটা এখানে হতে দেয়, তাদেরকে থ্রেট দেওয়া হয়। তার মধ্যে কয়েকজন এখন এখানে থাকেও না, তার কারণ এটা যা পরিবেশ দাঁড়িয়েছে এখানে বসবাসযোগ্য এই জায়গাটা নয়। সেখান থেকে ওই জিনিসটা কন্টিনিউ হতে থাকে। আর 2019-এ কারখানাটা এই মুহূর্তে তোমরা যেটা দেখবে যে যতটা রয়েছে ততটা ছিল না, তখন একটা দুটো মেশিন ছিল। পরবর্তীতে তারা আস্তে আস্তে কারখানাটাকে এরকম একটা বিশাল বহুল একটা, মানে মনে হবে যেন একটা বিরাট হলদিয়া শিল্পাঞ্চল এরকম একটা জায়গা, সেরকম তারা তৈরি করে ফেলেছে। এবার আশেপাশের মানুষ বিভিন্ন সময় 2021-এ 2024-এ কমপ্লেন করা হয়। এবার আমিও বিভিন্ন সময় ভেবেছি, যেহেতু ব্যস্ত থাকি, আমার বাবা আমাকে অনেক সময় বলেছে, আমার অনেকটা সাফার করতে হয়, তার কারণ ওখানে প্লাস্টিকের স্মেলটা পাওয়া যায় সব সময়, সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। আর তারই সাথে সাউন্ড যেটা হয় সেটা আমি আমার বেডরুম থেকে শুনতে পাই। আমার নয়েজ পলিউশন এই যদি আমি বলি সেটা মানে হিউজ পরিমাণ, ওর থেকে দুটো বোম ফাটা অনেক ভালো। এবার সেই জিনিসটা 2019 থেকে স্টার্ট হয়েছে, 2026 আজকে। এবার এপ্রিলের 10 তারিখে যেটা হয়, যেখানে আমরা প্রত্যেকটা মানুষ বিক্ষোভ দেখায়, যে এপ্রিলের 10 তারিখে হঠাৎ উনি আমার বাড়ির জাস্ট 2 ফিটের ডিস্টেন্সে 11,000 ভোল্টের একটা ট্রান্সফর্মার বসাতে আসে। তখন কি বলে কারখানার মালিক?
কারখানার মালিক। তো 11,000 ভোল্টের একটা ট্রান্সফর্মার বসাতে চান, তখনও সরকার পরিবর্তন হয়নি। তো আমার যেহেতু বাড়ির একদম কাছে, আমার বাবা ভয় পেয়ে যায় অত মেশিন দেখে, আমি বাইরে যাই, আমার সাথে আরও পাড়ার যারা দাদারা রয়েছে বা কাকিমারা রয়েছে সবাই যায়। গিয়ে তাকে যখন এটা বলা হয় যে আপনি এটা যে করছেন সমস্যা নেই, আপনি পারমিশন তো পেয়েছেন, আপনি পারমিশন লেটারটা দেখান। উনি পারমিশন লেটার দেখাননি, উনি লোকাল যারা নেতারা রয়েছে তাদেরকে ফোন করে, তারা আসে, আসার পরে তারাও যখন পারমিশন, যেহেতু ভোটের আগের সিচুয়েশন, তারা যখন পারমিশন লেটারটা চায় তাদের দেখাতে পারেননি। বলে আমার ইলেকট্রিক অফিস থেকে পারমিশন আছে, আমাদের সামনে ইলেকট্রিক অফিস দত্তপুকুর যেটা, তাকে ফোন করায় বলছে না আমরা এই বিষয়ে কিছু জানি না। পরবর্তীতে আমরা যখন এই কমপ্লেনটা রেজ করি তখন উনি ওই কাজটা সেই মুহূর্তে বন্ধ করেন। আমরা তার 2 দিন পরে সবাই, যেহেতু আমরা যারা প্রত্যেকটা মানুষ তো অফিসিয়ালি সবাই ব্যস্ত কাজকর্ম নিয়ে, ওই সিচুয়েশনটার কারণে আমরা বলি এইবার আমাদের আওয়াজ তোলাটা দরকার। আমরা সবার একটা পিটিশন নিয়ে 12 তারিখে জমা দিই এপ্রিলে। জমা দেওয়ার পর থানা থেকে প্রথমত ইনভেস্টিগেট করতে সেদিনই আসার কথা, কিন্তু সেদিন তারা আসেনি। থানা থেকে প্রথমে বলা হলো সেদিনই আসছেন, এবার হয়তো তারা ব্যস্ততার কারণে আসেনি। 14 তারিখে থানা থেকে লোক আসে, আমরা 3 জন গেছিলাম থানার ভেতরে। সেখানে আমাদের 3 জনের নাম্বার দেওয়া ছিল, আমাদের কারোর সাথে কোনো রকম কল করা হয়নি, কন্ট্যাক্ট করা হয়নি যে আমরা আসছি, আমরা তো কমপ্লেনার, আমরা হয়তো কারখানার ভেতরে যেতামও না, বাট আমরা থাকতাম প্রেজেন্ট, আমাদের কল করা হয়নি। অফিসার আসেন, এসে উনি ভেতরে যান কারখানার ভেতরে। এবার আমি দূর থেকে আমার বাড়ি থেকে, যেহেতু আমার বাড়ির সামনে আমি দেখতে পাচ্ছি, অফিসার আসলো, ভেতরে গেল, কারখানার লোকের সাথে কথা বললো, উনি চলে গেল। তারপরে 1 মাস কেটে যায়, আমাদেরকে কিচ্ছু জানানো হয়নি। হতেই পারে যে সে কারখানা বৈধ, আমি বৈধ অবৈধতে যাচ্ছি না, কিন্তু সেটা তো আমাদের জানাবে যে আপনাদের একটা কমপ্লেন ছিল, সাধারণ মানুষ হিসেবে আপনাদের আমরা এটা জানালাম যে এই কারখানাটা বৈধ। তারা কিচ্ছু জানায়নি, কারখানা কন্টিনিউয়াসলি চলে। তারপরে 1 মাস পরে আমরা আবার ওটা নিয়ে কমপ্লেন রেজ করি যে ওটার কী আপডেট হলো। তারই মাঝে আমরা ডিএম, বিডিও অফিস, ডাব্লিউবি, এসিডিসিএল থেকে স্টার্ট করে প্রত্যেকটা জায়গায়, পলিউশন ডিপার্টমেন্ট, প্রত্যেকটা জায়গায় আমরা কমপ্লেন রেজ করি। কোনো জায়গা থেকে, কোনো ডিপার্টমেন্ট থেকে আমরা কোনো রিপ্লাই পাইনি। আমরা আমাদের সাপোর্টেই রিপ্লাই লাগবে এটা বলছি না, কিন্তু একটা রিপ্লাই তো আমরা পাবো। 2019 থেকে কমপ্লেন, আমরা কোনো দিন কোনো রিপ্লাই পাইনি। ওনারা বিভিন্ন জায়গায় দৌড়েছে, কারখানার যারা মালিক রয়েছে। তো সেখান থেকে আমরা থানায় যাই। সেদিন পাড়ার লোকজন এক জায়গায় হয়ে যাওয়ার পরে আমরা কারখানাটা সেদিন বলা হয় যে আপনারা বন্ধ রাখুন। পুলিশ অফিসার আসেন, বলে আপনারা সন্ধ্যেবেলা আসুন থানায়, ম্যাম থাকবে, কথা হবে, ওখানে ডকুমেন্ট প্রডিউস করবেন, বিজনেস করবেন। আমরা যাই থানায়, আমরা 3 জন ঢুকেছিলাম থানায় অফিসারের সামনে। তো সেখানে আমরা আমাদের প্রবলেমগুলো বলি, আর ওনাদের বলা হয় ডকুমেন্ট দেখাতে। ওনারা কোনো রকম কোনো ডকুমেন্ট সেই মুহূর্তে দেখাননি। আমরা লিগাল এই বিষয়ে যাচ্ছি না, আমাদের সামনে অফিসারের সামনে তো দেখাবে ডকুমেন্ট। তারা শুধুমাত্র 2021-এর একটা পলিউশন দেখিয়েছেন, সেটা 2028 পর্যন্ত আই থিঙ্ক ভ্যালিড। তারপরে ওটা রিনিউ করা হয়নি। মাঝখানে যে রিনিউ করতে হয়, যে ওনার বিজনেস আরও বড় হয়েছে, তখন 1-2 মেশিন ছিল, এখন প্রায় 8-10টা মেশিন। তারা কোনো রকম ওটা রিনিউ করেননি, আর কোনো ডকুমেন্ট তারা দেখাননি। তো অফিসার তখন ওনাদের বলে যে তাহলে আপনারা ডকুমেন্টটা প্রডিউস করুন, আপনারা তারপর বিজনেস করুন। আমরাও সেটা বলি, আমরা তো কোনো জায়গায় শিল্প হোক সেটার এগেনস্টে নই, কিন্তু একটা এরকম লোকালিটির ভেতরে এরকম প্লাস্টিকের, আমরা সবাই জানি প্লাস্টিকের স্মেল যদি আমরা ইনহেল করতে থাকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। আমাদের এখানে বয়স্ক লোকজন রয়েছে, ইভেন যে দাদা 2019-এ কমপ্লেন করেছিল, তার মা কিছুদিন আগে শ্বাসকষ্টের জন্য হাসপাতালে ভর্তি ছিল। এই রেসপন্সিবিলিটি এগুলো কারখানার লোক, পুলিশ কেউ তো নেবে না। সেই জায়গা থেকে অফিসার ওরকম বলেন। থানা থেকে বেরোনোর পরে কারখানার যিনি মালিক, তিনি এবং তার ছেলে আমাকে এক প্রকার রিকোয়েস্ট করে যে দেখো, তারা অনেক ইমোশনাল কথা বলে। তারা বলে যে দেখো আমাদের কাছে সব ডকুমেন্টস নেই, আমরা দেখাতে পারবো না সব ডকুমেন্টস, তো সেক্ষেত্রে তোমরা লিগালি যেও না। তাদেরকে আমরা যেহেতু এক জায়গায় থাকি, আমাদেরও একটা দায়িত্ব আছে, সেক্ষেত্রে আমরা বললাম যে দেখুন আমরা লিগালি যেতে চাই না, আপনি কারখানাটা শিফট করে আপনার এখানে যারা কাজ করে তারা কাজ করুক, যারা প্যাকেজিং করছে করুক, আমরা সেগুলোতে যাচ্ছি না। কিন্তু বাকি যেটার জন্য মানুষের ক্ষতি হচ্ছে সেটা আপনি অন্য কোথাও শিফট করে নিন, কমার্শিয়াল জায়গায় অথবা কোনো মাঠে ঘাটে, সম্ভব আপনার সেই ফিনান্সিয়াল অবস্থাটা রয়েছে। তিনি তারপরের দিন সকাল থেকে আবার কারখানা, ওখানে এক প্রকার সবার সাথে, তার আগে পর্যন্ত সেই লোক আশেপাশের প্রত্যেকটা মানুষকে থ্রেট দিয়ে চলেছে, লোকাল নেতাদের ধরে ধরে থ্রেট দিয়েছে। সেই মানুষ সেই দিন রাতে ওগুলো হওয়ার পরে থানা থেকে আসার পর সবার সাথে ভালো বিহেভ করলো। পরের দিন সকালে আবার সেম কারখানা চালু করে, আমরা থানায় কমপ্লেন করি, থানা থেকে লোক আসে, আমরা আবার সেদিনও মেবি থানায় যাই। যাওয়ার পর আবার কথা হয়, তখন বলা হয় যে আপনি ডকুমেন্ট, আমরা ডিরেক্টলি এটা বলেছি আপনি সব ডকুমেন্ট দেখাবেন, আপনি বিজনেস করবেন, সিম্পল। আমরা কোনো ঝুট ঝামেলায় যাবো না, প্রত্যেকটা মানুষ শিক্ষিত এখানকার, কারোর ওই মারপিট এসব করার কোনো উদ্দেশ্য নেই। ওনারা থ্রেট দিয়েছে, আমরা কখনো কিচ্ছু বলিনি। ওনারা সেই ডকুমেন্টসগুলো কখনো আমাদের নয় দেখাবেন, ওরা বলছে যে আপনাদের কেন দেখাবো, ঠিক আছে সমস্যা নেই, পুলিশকে তো দেখাবে আমাদের সামনে, থানায় তো সেটা দেখাতে পারেনি। সেই কারণেই আমরা বলছি যে তাদের কাছে ডকুমেন্টস নেই, তার কারণ পুলিশ যখন দেখতে চেয়েছে আমাদের সামনে, যখন তাদের দেখাতে পারেনি, আমরা এটাই ধরে নেবো যে তাদের কাছে ডকুমেন্টস নেই। তো
তো সেই জিনিসটা এতদিন ধরে চলে এসছে। এরই মাঝে বিভিন্ন জায়গায় আমাকে টাকার অফার করা হয়েছে, আশেপাশের মানুষজনকে ভোটের আগে থ্রেট দেওয়া হয়েছে, কেস দেওয়ার থ্রেট দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এতদিন মানুষ ভয় পেয়েছিল এখানকার। সরকার পরিবর্তনের ফলে সবার মনে একটা ভরসা এসছে যে এবার হয়তো আমরা সেই সুরাহাটা পাবো। তো সেই জায়গা থেকে সবাই একজোট হই আমরা। আর এই মুহূর্তে কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে পুলিশ সাডেনলি নাকি আমাকে পরশুদিন রাতের বেলা আমাকে লোকাল থানা থেকে ফোন করা হয়। ফোন করে আমাকে বলা হয় যে কালকে একটু এসো, এইটা নিয়ে আর এত ঝামেলা এইসব নিয়ে ভালো লাগছে না, আমরা এটা একটা মিটমাট করি। আমিও বললাম স্যার আমিও চাই, আমারও কাজের ক্ষতি হচ্ছে, এখানকার মানুষজনও কাজের সবার ক্ষতি হচ্ছে। সেই অবধি ঠিক ছিল। তারপর স্যার বললেন যে আমাদের এখানকার একজন নেতা রয়েছে লোকাল, সমরজিৎ ঘোষ, তিনি ওখানে প্রেজেন্ট থাকবে। এবার তখন আমার বক্তব্য এটা যে তিনি তো প্রশাসনের কেউ নন, আমি থানায় যাব, স্যারের সাথে কথা বলবো, ম্যামের সাথে কথা বলবো, যারা কারখানার লোক রয়েছে তাদের সাথেও কথা বলবো, কিন্তু তার প্রেজেন্টে আমি কেন যাব? আমি তো এখানে কোনো সেটেলমেন্টে যেতে চাইছি না। তাহলে তো আগেও যেতে পারতাম যখন আমার টাকার অফার করা হয়েছে এইসব। তো আমি কালকে সকালবেলা আমরা কেউই যাইনি, যে উনি প্রেজেন্ট থাকলে আমরা যাব। সেই লোক আমাকে ফোন করে এক প্রকার থ্রেট দেয়, যেন আমাকে তিনি বলে যে আমি আশেপাশের মানুষের ক্ষতি করছি। আজকে এতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে, আরও মানুষ রয়েছে, তাদের ক্ষতি কারখানার লোক করছে না, আমি তাদের নাকি ক্ষতি করছি। আমাকে বলা হয় যে ওখানে এতগুলো মানুষ কাজ করা। আমি বলছি কাজ করা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের সমস্যাটা হচ্ছে কোন জায়গায় প্লাস্টিকের ওই যে প্লাস্টিক মেশিনটা তো হয়তো 4 জন বা 5 জন চালায়, বাকি যারা তো সবাই তো ফিটিং করে। তো প্লাস্টিক মেশিনগুলো আপনি কোথাও শিফট করুন। আর কোথাও গিয়ে নাম করছেন, তিনি কি আপনাদের এলাকারই কোনো দায়িত্বে? উনি এলাকার নন, আমি এলাকায় কোনোদিন কোনোভাবে তাকে তো আমি সামনাসামনি দেখিনি, তিনি এলাকায় আসেনও পর্যন্ত নি। আমি বলেছিলাম যে আপনি আসুন দেখুন এখানে, উনি বলছে আমার সব জায়গা দেখা রয়েছে, কিন্তু আমাদের সাথে কিন্তু কোনো রকম তিনি কোনো কন্ট্যাক্ট করেননি, এসে দেখেননি। তো সেখান থেকে কালকে আমরা ওটা বললাম যে 4 জন 5 জন তো মেশিন চালায়, তো তারা অন্য কোথাও গিয়ে চালাক। আর কোথাও গিয়ে দেখো কারখানার যে মালিক তার রেসপন্সিবিলিটি তার কর্মচারীদের ওপর, যে তারা কিভাবে সঠিকভাবে কাজটা করবে। সে যদি বৈধভাবে সব কিছু করে, সে যদি সুস্থ জায়গায় একটা নর্মাল পরিবেশে গিয়ে কাজটা করে, তাহলে তো এই প্রবলেমটা হতো না। তো সেক্ষেত্রে দোষটা তার, কারখানার মালিকের, যে সে তাদের কারখানায় যারা কাজ করে তাদের সেই সেফটিটা দিতে পারেনি, জব সিকিউরিটিটা দিতে পারেনি। তাও আমরা বলেছিলাম যে মেশিনগুলো উনি নিয়ে যাক, 4-5টা মেশিন, যা প্লাস্টিক মেশিন, আর বাকি যেগুলো নতুন উনি চায়না থেকে এনেছে, রাতের বেলা সব মেশিন ঢোকানো হয় যাতে আশেপাশের মানুষ দেখতে না পায়। এই যে মেশিনগুলো আপনি নিয়ে অন্য জায়গায় কাজ করুন, সেগুলো তো 5-6 জন চালায়, তারা অন্য জায়গায় শিফট হয়ে যাক, তারা ওখানে গিয়ে কাজ করুক। তো তারা সেটাতে রাজি নয়, তারা বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে বেড়াচ্ছে, আমি জানতে পারছি সেগুলো, আমার কাছেও খবর আসছে। আমাদের সবার মনে এই ভয়টা রয়েছে, এই যে পুলিশ তাদেরকে এই সময়টা দিল, এর মাঝখানে তারা কোনো রকমভাবে কোনো ডকুমেন্টস বের করছে কি না, এটা আমাদের সবার মনে ভয় রয়েছে। এবং পরবর্তীতে যেই মানুষটা এতদিন মানুষদের থ্রেট দিয়ে এসছে, এত মানুষ যখন এক জায়গায় হয়েছে, পরবর্তীতে এই কারখানা যদি এখানে চলে, তার রেসপন্সিবিলিটি কি তিনি নেবেন? যে এখানে যদি কেউ অসুস্থ হয়, কারোর যদি কোনো রোগ হয়, এটা প্লাস্টিকটা তো আমরা স্মেল, দেখো কারেন্টের শর্ট খেয়ে কেউ যদি মরে যায় সেটা সাডেন হচ্ছে, বাকি প্লাস্টিকের যে স্মেলটা এখান থেকে প্রত্যেক দিন আমাদের এখানে 2টো স্কুলের বাচ্চা যায়, মানে 2টো টোটাল স্কুল, প্রায় 200-250 বাচ্চা এখান থেকে যায়। তাদের রেসপন্সিবিলিটি কি তিনি নেবেন? তিনি সেগুলো নিয়ে কোনো কথা বলতে রাজি নন। তিনি আমাদেরও ডকুমেন্ট দেখাতে রাজি নন, পুলিশকে দেখাচ্ছেন। পুলিশ আমাদেরকে সেটা এর আগে ডাকেনি, আমাদের আজকে বলেছে থানায় যেতে, আমরা অবশ্যই ডকুমেন্ট দেখতে চাইবো। ডকুমেন্ট ঠিকঠাক থাকলে তো সেক্ষেত্রে আমরা দেখবো পরবর্তীতে আমাদের কী করা যায়। এটাই হচ্ছে কালকে। তারপর ওইখানে সিচুয়েশনটা এমন ক্রিয়েট হয় যে পাড়ার মহিলাদের, পুলিশ যেহেতু এসে রেসপন্সিবিলিটি নিয়ে, ওনাকে আমরা বলি পুলিশ অফিসারকে যে আপনি দেখান পারমিশনটা, যে আপনারা বলছেন যে এটা লিগ্যাল কারখানা, অথবা এই কারখানা থেকে কারো কোনো ক্ষতি হচ্ছে না, আমরা তাহলে কারখানা খুলতে দিচ্ছি। উনি ওসব কিছু আমাদের দেখাতে রাজি হননি। সেক্ষেত্রে তালা খুলতে বলা হয় আমাদের, পুলিশ অফিসার আমাদের কোনো কথা শুনতে চাননি, তালা খুলতে বলা হয়। দাদা যখন তালা খোলে, সেই মুহূর্তে পাড়ার মহিলাদের দিকে তাকিয়ে উনি এমন নোংরা অঙ্গভঙ্গি করে, সেটা মানে কারোর প্রতি, একটা অচেনা মহিলার প্রতিও করা উচিত নয়। কারখানার মালিক, প্রত্যেকটা মহিলা এখানে রয়েছে, তারা জানে। এবার এই যে দুঃসাহসটা পাড়ার মহিলাদের, এই তার ওই অ্যারোগেন্সটা আসার কারণ হচ্ছে যে আমার টাকা আছে, আমার কেউ কিছু করতে পারলো, কেউ কিছু করতে পারলো না, আমার কারখানা তো খুলছে। সেই অঙ্গভঙ্গিটা আমি ক্যামেরার সামনে দেখাতে চাইছি না। তার ছেলে তাকে আটকাতে গেছে, কিন্তু তার ওই অ্যারোগেন্সটা তো সে আটকাতে পারছে না, সে তো ভেতরের নেচার। তো এই জিনিসটা হওয়ার পর মহিলারা সবাই ক্ষিপ্ত হয়ে যায়। তারা লিটারালি তাকে ওখানে চাইছিল যে তাকে ডিম ছুঁড়ে মারুক, এবার ডিম তো ওখানে অ্যাভেলেবেল ছিল না। সেই মুহূর্তে এমন হয়েছে যে আমি তাদেরকে বলি আমরা অ্যাগ্রেসিভ হতে চাই। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে ওনার? উনি এতদিন তো তৃণমূলের সাহায্যেই সব কিছু করেছে। ওনার 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর দিন দুপুর 1টা অবধি ওনার কারখানার সামনে তৃণমূলের পতাকা ছিল। তারপরে 4 তারিখ দুপুর 1টার পরে উনি একটা মাথায় গামছা নিয়ে তৃণমূলের পতাকাগুলো খোলেন। আর তার 2 দিন পরে আমি যখন বাড়িতে আসি, দেখি ওনার ওখানে
নতুন আমাদের সরকারের পতাকা রয়েছে, মানে তার আগে পর্যন্ত উনি তৃণমূলই ছিলেন, হঠাৎ ওনার এই চেঞ্জটা হয়েছে নতুন এই বিষয়গুলো। তো তারপরে আমি সবাইকে বলে আমরা এখানে ঝামেলা করতে আসিনি, তাদের বিহেভিয়ারে সবাই ওখানে তোমার বা ক্ষুব্ধ হয়ে যায়। আমি যখন আটকাতে যাই অফিসার আমাকে বলে আমি নাকি ওখানে মস্তানি করছি, আমাকে সবাই জানে, এখানে এলাকার মানুষজন জানে যে আমি কীরকম। তো আমি নিজের পরিচয়ও কিছু দিইনি, তখন অফিসার ওখানে ধাক্কাধাক্কি অফিসাররা করে, সেখানে আমার হাতে লাগে, আমার ঘড়ি ছিঁড়ে যায়। আর তখন আমাকে আমি যখন বলি যে আপনাদের তো অনেক নোংরা জিনিসপত্র এখানে রয়েছে, আপনারা সেই জিনিসগুলো একটু ভাবুন, সেগুলো নিয়ে ডিসিশন নিন, তখন ওনারা আমার এগেনস্টে অ্যালিগেশন দেয় আমি খুব খারাপ ছেলে। সেটাতেও সমস্যা ছিল না আমার, কিন্তু যখন ওনারা বলে যে আমার বাড়িতে মধুচক্র চলে, আমার বাড়িতে কোনো মহিলা নেই, আমার মা নেই, আমি আর আমার বাবা থাকি, সেক্ষেত্রে এই জিনিসটা শোনার পর আমি কোনো রকমভাবে ওই জিনিসটার হ্যান্ডেল করতে পারিনি। তখন আমি লাইভ করেছি, আদারওয়াইজ আমি নিজের ব্যক্তিগত জীবনে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম সাহায্য করার জন্য লাইভে এসেছি, মানুষের জন্য লাইভে এসেছি, কিন্তু নিজের ব্যক্তিগত কারণে কখনো এসে এরকম করিনি। কালকে ওই জিনিসগুলো হওয়ার পর আর পুলিশের আমাদের প্রতি যেন আমরা আসামি, এই বিহেভিয়ারটা দেখার পর তারপর আমার ওই লাইভটা করা হয়েছে। এখন কি ভাবছেন, কি করবেন আপনারা? আমরা প্রশাসনের ওপর আমাদের এখনও আস্থা রয়েছে, সরকারের প্রতি আমাদের আস্থা রয়েছে। যদি সেই মানুষটা কাগজপত্র সব কিছু দেখাতে পারে, সেক্ষেত্রে সে সেটা দেখাক, তার পরবর্তীতে এলাকার লোকজন আছে, তারা সব কিছু ডিসিশন নেবে। আমি গিয়ে কোনো রকম, আমি একা কেন যাব? আমি ওখানকার একটা মানুষ, প্রায় 100টা মানুষ এখানে ভুক্তভোগী, তার মধ্যে আমি একজন, আমার বাড়িটা সামনে রয়েছে। আজকে আমি সামনে আছি বলেই হয়তো এই বিষয়টা আরও সামনে এসছে, আদারওয়াইজ এতদিন তো সবাইকে ভয় দিয়ে থ্রেট দেখিয়ে রেখে দেওয়া হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমিও তাদের মধ্যে একজন। তো আমরা চাইছি যে প্রশাসন এটা দেখুক, যত সম্ভব দেখুক, তার কারণ তারা যদি বলে যে সবে তো আমরা কমপ্লেন পাঠিয়েছি, সেক্ষেত্রে আমি বলবো কমপ্লেনটা আজকের নয়, 7 বছরের, 2019-এ। তো যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে একটা রিলিফ দিক, আদারওয়াইজ এখানে যাদের সামর্থ্য রয়েছে তারা হয়তো বাড়ি বেঁচে চলে যাবে, আমি ইমোশনের জন্য আমি এখানে থাকতে চাই। তো সেখান থেকে আর বাকি যে মানুষগুলো তারা ভুক্তভোগী, এই পলিউশন থেকে শুরু করে এই যে বিহেভিয়ার, মহিলাদের প্রতি যে বিহেভিয়ার, এগুলো তাদের সহ্য করে এখানে বসবাস করতে হয়, সেই জিনিসটা আমরা কেউ চাইছি না। আমাদের এটাই বক্তব্য যে তার নেচারটা সে ঠিক করুক এবং প্রশাসন দেখুক যে এই কারখানাটার এই যে মেশিন যে ওয়ার্কগুলো রয়েছে সেগুলো তিনি এখান থেকে নিয়ে যান। তুমি দেখলে বুঝতে পারবে মেশিনটা তো অনেক পরের বিষয়, এই সরু রাস্তায় ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকবে না, ওনার কাছে ফায়ারের লাইসেন্স নেই, উনি দেখাতে ঘটলেও ফায়ার ব্রিগেড হবে না। এখন তুমি দেখো এই যে আনন্দপুর থেকে শুরু করে ওয়ামোমোর কারখানা থেকে শুরু করে সব জায়গায় আগুন লাগছে, এত কিছু হচ্ছে, তারপরেও এনাদের কোনো কিছু পারমিশন ওনারা দেখাতে পারেনি, সেক্ষেত্রে আমরা ধরবো যে পারমিশন নেই, আমাদের সামনে দেখায়নি, অফিসারের সামনে দেখায়নি আগের মাসে। তো সেক্ষেত্রে আর এখানে গাড়ি ঢুকবে না, প্লাস ওই বিল্ডিংটা যে রয়েছে আমাদের এখানে, ওই বিল্ডিংয়ের পারমিশন নেই। ওই যে 3তলা বিল্ডিংয়ের ওপর শেড দেওয়া রয়েছে, উনি সেগুলোর পারমিশন অবধি দেখাতে পারেনি। ওনার আজকে মন চাইলো, পেছনে একটা বাড়ি কিনলো, টাকা আছে, সেটা জয়েন্ট লাগিয়ে দিল ছাদ। এবার এটা তো প্র্যাকটিক্যালি সব কিছু তো একটা আইন অনুযায়ী করা হয়েছে, নেতা ধরে, সম্পূর্ণভাবে নেতা ধরে হয়েছে। এটা তৎকালীন আমলে পুরোপুরি সম্পূর্ণভাবে তাদের সাপোর্টে, তারা বিভিন্ন সময় থ্রেট দিয়েছে, তারা বিভিন্ন সময় টাকা খেয়ে সব কিছু এইভাবে করেছে। আমরা এতক্ষণ কথা বললাম রাহুল দের সঙ্গে, এবং তাদের যে গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার বাড়ির সামনে, এবং শুধু তাই নয়, 2019 থেকে 2026 দীর্ঘ 7 বছর ধরে তাদের স্থানীয় মানুষজনরা যেভাবে ভুক্তভোগী কারখানাকে কেন্দ্র করে, তা নিয়ে মুখ খুললেন তিনি। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান্ট তথ্যপ্রভু।